নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ পরিস্থিতির আর একটা রূপ কি আমরা দেখতে চলেছি ভারত আর বাংলাদেশের মধ্যে? সহজ করে বলতে গেলে যে আশঙ্কার পরিণামে রাশিয়া তার রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করতে ইউক্রেন আক্রমণ করতে বাধ্য হয়েছে, সেই একই রকম নিরাপত্তাজনিত আশঙ্কা কি ভারতকে বাধ্য করবে বাংলাদেশ আক্রমণ করতে? এখনো এটাকে কোনো কষ্টকল্পনা বলে কারো মনে হতেই পারে, কিন্তু আবার বলছি, এটা যেভাবে এগিয়ে চলেছে তাতে এটা কোনো কল্পনা বা জল্পনার বিষয় নয়, বরং নির্মম বাস্তবতা। এবং এই সম্ভাবনা খুব গুরুত্ব সহকারে দেখছেন শুধু ভারত নয়, বিশ্বব্যাপী কূটনীতিকরা। দৃশ্যপট বিশ্লেষণ করে আসুন দেখা যাক এমন পরিস্থিতির সম্ভাব্যতা আসলে কতখানি বাস্তব। 2026 সালের 7ই আগস্ট সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেটার নাম MGDA, মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট, যা সংক্ষেপে মক্কা প্যাক্ট বা ইসলামিক ন্যাটো নামে পরিচিত পেয়েছে, আন্তর্জাতিক ভূরাজনীতিতে এই প্যাক্ট এক অভূতপূর্ব কৌশলগত মেরুকরণ ঘটিয়েছে। ঠিক ন্যাটোর আর্টিকেল 5 নম্বর ন্যাটোর আর্টিকেলের আদলে তৈরি এই চুক্তির প্রধান শর্ত হল জোটের অন্তর্ভুক্ত কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি সব সদস্য রাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। মানে বাংলাদেশকে, একেবারে পরিষ্কার করে বলি, বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে তাহলে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব। বোঝা গেল? সম্প্রতি অবশ্য এখনো বাংলাদেশ এই জোটে এখনো যোগ দেয়নি, তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই জোটে যোগদানের সেই বিষয়ে বাংলাদেশের ইতিবাচক পর্যালোচনার ইঙ্গিত দিয়েছেন। এবং এই ইঙ্গিত দেওয়ার পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও সামরিক সমীকরণ এক অত্যন্ত জটিল ও সংবেদনশীল মোড়ে এসে দাঁড়িয়েছে। এই সাম্প্রতিক প্রেক্ষাপট এবং ভারতের সিকিউরিটি কনসার্ন থেকে প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ, মানে এক ধাপ এগিয়ে চিন্তা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে ভারত কি বাধ্য হবে? যেমন বাধ্য হয়েছিল রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যুদ্ধ ঘোষণা করতে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস আমাদের একটা ধ্রুব সত্য দেখায়, কোনো পরাশক্তি তার ভৌগোলিক সীমান্তের ঠিক ওপারে প্রত্যক্ষ সামরিক হুমকি তৈরি হতে দেখে নিষ্ক্রিয় বসে থাকতে পারে না। বিশ্ব রাজনীতির যে নীতি ইউক্রেনকে সংঘাতের মধ্যে ঠেলে দিয়েছে, সেই ঠিক একই ভূ রাজনৈতিক বাস্তবতা আজ আমাদের দোরগোড়ায়। গত 7ই আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য এক লহমায়, এক ঝটকায় বদলে দিয়েছে। এই জোটের মূল শর্ত ওই ন্যাটোর মতোই। ওই যে বললাম, এক দেশের ওপর হামলা মানে সবার উপরে হামলা ধরে নেওয়া হবে এবং সবাই মিলে সেই দেশের তাদের বিরুদ্ধে দাঁড়াবে, মানে তাদের পক্ষভুক্ত হয়ে যে সদস্য দেশ তাদের পক্ষে লড়াইতে নামবে। বাংলাদেশের পক্ষ থেকে এই সামরিক জোটে যোগদানের যে ইতিবাচক বার্তা দেয়া হয়েছে, তা দিল্লির জন্য কোনো সাধারণ কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি অত্যন্ত প্রত্যক্ষ কৌশলগত আশঙ্কা। কৌশলগত গভীরতা ও সিকিউরিটি এই ডাইলেমা
বাস্তববাদী আন্তর্জাতিক নীতিরই ফল। এই আন্তর্জাতিক নীতি অনুযায়ী সীমান্ত ঘেঁষে যদি কোনো বৈরী সামরিক ব্লকের ছাতা তৈরি হয়, তবে ভূখণ্ডগত নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র সিকিউরিটি ডাইলেমার মুখোমুখি হয়। ইউক্রেন যখন ন্যাটোর সদস্য হওয়ার জন্য অনড় হয়েছিল, তখন রাশিয়ার মস্কো থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে প্রতিপক্ষ সামরিক জোট ন্যাটোর উপস্থিতি রাশিয়া তাদের অস্তিত্বের জন্য হুমকি বিবেচনা করেছিল, এবং সেটা স্বাভাবিক। রাশিয়া তার জাতীয় নিরাপত্তা রক্ষায় তখন প্রোঅ্যাক্টিভ হয়ে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। কখন করেছিল? ইউক্রেন ন্যাটোর ফর্মাল মেম্বার বলে ঘোষণার আগেই। ভারতের ভৌগোলিক এবং তার জন্য প্রোঅ্যাক্টিভ হয়তো ইউক্রেনের সামরিক অভিযান শুরু করলো রাশিয়া। ভারতের ভৌগোলিক বাস্তবতার দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ তার 3 দিকে ভারত। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একটা ছোট্ট করিডর দ্বারা যুক্ত রাখছে মূল ভূখণ্ডের সঙ্গে। এমন একটা স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানে যদি পাকিস্তান ও তুরস্ক সমর্থিত যৌথ প্রতিরক্ষা জোটের উপস্থিতি ঘটে বাংলাদেশে, তবে তা ভারতের স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরে সরাসরি আঘাত হানে। ফলে প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ ঠিক রাশিয়া যেমন করেছে ইউক্রেনে, ঠিক সেই একই রকমভাবে পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে এবং বাধ্য হবে ভারত। এই কারণগুলো কি? দেখুন, সামরিক ভারসাম্যের বিলুপ্তি, পাকিস্তান ও তুরস্কের মতো সামরিক বাহিনীর সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি বঙ্গোপসাগর ও ভারতের পূর্ব সীমান্তে এক নতুন সামরিক জোট তৈরি করতে চলেছে, এটা বলাই ভালো অন্তত এই মুহূর্তে। তবে সেটা বাস্তব, কারণ আগেই বলেছি হুমায়ুন কবির বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন তারা যোগদান করবেন। এরপরে আসুন, ইউক্রেন যুদ্ধের শিক্ষা হলো হুমকি পুরোপুরি রূপ নেওয়া পর্যন্ত অপেক্ষা করা মানে আত্মঘাতী হওয়া। নিজের সার্বভৌমত্ব অটুট রাখতে রাশিয়া তাই ন্যাটোর অন্তর্ভুক্তি হওয়ার আগেই, ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আগেই রাশিয়া এগিয়ে গিয়েছিল, এবং সেটা তার সার্বভৌমত্ব অটুট রাখতে ভারতও কি তাহলে বাধ্য হবে সীমান্ত সুরক্ষিত করতে রাশিয়ার মতো প্রতিরোধমূলক সামরিক বা রাজনৈতিক ব্যবস্থা নিতে? এরপরে আসুন আঞ্চলিক পরাশক্তির সেই বিষয়টি। যে কোনো বৃহৎ শক্তি তার নিজস্ব প্রভাব বলয়ে প্রতিপক্ষ কোনো জোটের ঘাঁটি বা চুক্তি সহ্য করে না। ক্যারিবীয় সংকট, ক্যারিবিয়ান বা ইউক্রেন সংকট, সব ক্ষেত্রেই পরাশক্তিগুলো প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিয়েছে। ইতিহাস আমাদের শিক্ষা দেয় এবং সতর্ক করে যে উস্কানিমূলক সামরিক মেরুকরণ কখনো শান্তি আনে না। বাংলাদেশ যদি এই সামরিক জোটের অংশ হতে চায়, তবে তা ভারতের নিরাপত্তা কৌশলকে চরম পদক্ষেপের দিকে, অর্থাৎ যুদ্ধের দিকে ঠেলে দেবেই। জাতীয় অস্তিত্ব ও সীমানা রক্ষায় ভারত রাশিয়ার মতো প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হবে, এই সম্ভাবনা কোনো অনুমান নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক কৌশলের এক নির্মম বাস্তবতা। রংপুর অক্ষ থেকে বিচ্ছিন্ন করে শিলিগুড়ি করিডর প্রশস্ত করা এবং চট্টগ্রাম উপকূল বিচ্ছিন্ন করে বাংলাদেশকে ল্যান্ডলকড রাষ্ট্রে পরিণত করার এই দ্বিমুখী সামরিক কৌশলটি ভূ রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের একটা চরম তাত্ত্বিক মডেল, এবং ভারত এই মডেল নিয়ে চর্চা শুরু করেছে গত বছর থেকে, যখন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন
যে বাংলাদেশ ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর নিয়ে তারা নজর দিচ্ছে, চীনকে ডাকছে ওটা কেটে নিয়ে যাতে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করা যায়। এসব পরিকল্পনাগুলো বাংলাদেশ দেখিয়েছে এই মডেলটা। আর এই মডেলটা সেইটা যদি এখন ভারতও যদি বলে, তখন কি বলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে ভারতের একটা চিকেন নেকের দিকে তোমরা নজর দিচ্ছ, তোমাদের দুটো চিকেন নেক আছে। এই দুটো চিকেন নেকের একটা হচ্ছে রংপুর আর একটা হচ্ছে চট্টগ্রাম, এই দুদিকে। আর এই দুটোকে বিচ্ছিন্ন করলে কি হবে, বাংলাদেশকে একটা ল্যান্ডলকড রাষ্ট্রে, মানে যার চারদিকে জমি ভূখণ্ড, মানে সমুদ্রে যাওয়ার জায়গাটা থাকবে না। এবং এই দ্বিমুখী সামরিক কৌশলটা ভূ রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের তাদের মাথায় এখন এসেছে। এই পরিস্থিতি তৈরি হলে উভয় দেশের ক্ষেত্রে কি ধরনের অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ তৈরি হবে তার একটা ছোট্ট বিবরণ নিচে দিচ্ছি। প্রথমে বলি বাংলাদেশের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কি হবে। দেখুন, অর্থনৈতিক ধস ও আন্তর্জাতিক বাণিজ্যের অবরুদ্ধ হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি ও কাঁচামাল আমদানি, তার 90% বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের মাধ্যমে। সমুদ্র প্রবেশ অধিকার হারালে বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রতিবেশীদের ট্রানজিটের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, অনেকটা নেপাল এবং ভুটানের মতো। এবং রপ্তানি ভিত্তিক অর্থনীতি তাৎক্ষণিকভাবে অচল হয়ে যাবে বাংলাদেশের। এরপরে আসুন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় কি সংকট দেখা দেবে। বাংলাদেশ তার প্রয়োজনীয় অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি, ভোজ্য তেল এবং খাদ্যশস্যের বিশাল অংশ সমুদ্রপথে আমদানি করে চট্টগ্রাম দিয়ে। সমুদ্রপথ বন্ধ হলে দেশটিতে তীব্র জ্বালানি ঘাটতি ও মহামারী আকারের মুদ্রাস্ফীতি দেখা দেবেই। তৃতীয়ত, ব্লু ইকোনমি মানে সামুদ্রিক যে ইকোনমি, সামুদ্রিক সার্বভৌমত্ব যেটা এখন বাংলাদেশের আছে সেটা হারিয়ে যাবে। বঙ্গোপসাগরের 200 নটিক্যাল মাইলের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে থাকা বিপুল মৎস্য সম্পদ, প্রাকৃতিক গ্যাস এবং উদীয়মান সামুদ্রিক অর্থনীতির ওপর বাংলাদেশের কোনো অধিকার আর থাকবে না। এরপরে আসুন, ভূ রাজনৈতিক কৌশলগত পরাধীনতা। ল্যান্ডলকড রাষ্ট্রে পরিণত হলে বাংলাদেশ হয়ে যাবে আর এক নেপাল বা ভুটান। এবং যে কোনো আন্তর্জাতিক নীতির ক্ষেত্রেই বাংলাদেশকে চতুর্দিকে ঘিরে থাকা শক্তির ওপর 100% নির্ভরশীল হয়ে থাকতে হবে, মানে ভারতের ওপর, যা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির অস্তিত্বকে বিলুপ্ত করে দেবে। এবার ভারতের কৌশলগত লাভটা দেখুন, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের স্থায়িত্ব বেড়ে যাবে। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে যুক্ত রাখা কৌশলগত শিলিগুড়ি করিডর মাত্র 21 কিলোমিটার চওড়া, কিছু কিছু জায়গায় সামান্য জায়গায়, যা ভারতের নিরাপত্তার সবচেয়ে দুর্বলতম স্থান। রংপুর অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করা গেলে এই করিডর ওই 20 কিলোমিটার 25 কিলোমিটার থেকে 100 কিলোমিটার চওড়া হয়ে যাবে এই করিডর, যা চীন বা অন্য কোনো বৈরী শক্তির সামরিক হুমকির সুযোগ চিরতরে বন্ধ করে দেবে। এরপর আসুন বঙ্গোপসাগরের নৌ আধিপত্যের বিষয়ে। চট্টগ্রাম বিচ্ছিন্ন হলে বঙ্গোপসাগরের উত্তর অঞ্চলে ভারতের ইস্টার্ন নাভাল কমান্ডের একক সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এর ফলে এই অঞ্চলে অন্য কোনো পরাশক্তি বা বৈরী জোটের নৌঘাঁটি নির্মাণের সম্ভাবনা পুরোপুরি শেষ হবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিশালভাবে উন্নত হবে। ত্রিপুরা, মিজোরাম ও আসামের সাথে কলকাতার লজিস্টিক দূরত্ব বহুলাংশে কমে আসবে এবং নদী ও সড়ক পথে ভারতের
অভ্যন্তরীণ সরবরাহ রুট পুরোপুরি সুরক্ষিত হবে। এটা কারণ এই সুবিধাগুলো সেগুলো বললাম। এরপরে আসুন, একটি রাষ্ট্রকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করা মানে তার সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার অর্থনৈতিক শক্তি যেটা, সেটাকে পঙ্গু করে দেয়া। সামরিক দৃষ্টি থেকে এই ধরনের পদক্ষেপ কোনো দেশের জন্য চূড়ান্ত সমর্পণের পরিস্থিতি তৈরি করবে। আর আক্রমণকারী যে আক্রমণ করলো, অর্থাৎ এখানে ভারতের জন্য, তা ভূ রাজনৈতিক আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করবে। এখন প্রশ্ন হলো, ভারত কি সত্যি এটা করতে চায়? একদমই নয়, করতে চাইতো না, কিন্তু পরিস্থিতির চাপে ভারত আজ বাধ্য হবে। আপনাদেরও তো মনে আছে 1971-এর যুদ্ধের কয়েক মাসের মধ্যে মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন, ভারতীয় সৈন্য যারা বাংলাদেশে ছিলেন তাদেরকে উদ্দেশ্যে বলেছিলেন, ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনার সৈন্য সরিয়ে নিন। বাংলাদেশকে আপনারা মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেই যে যুদ্ধ 71-এর যুদ্ধ, সেখানে কিন্তু পাকিস্তান ওই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেনি, করেছিল ভারতীয় সেনার কাছে। এবং তার ফলে ভারতীয় সেনার যুদ্ধ জয়ের যার ফলে বাংলাদেশের উপর অধিকার ভারতের ছিল, কিন্তু ভারত সে অধিকার ফলায়নি। এমনকি বঙ্গবন্ধু ভারতীয় সেনাকে বাংলাদেশ ছাড়া বলার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ছেড়ে চলে এসেছে ভারত। তারপর থেকে আজ অবধি 1 ইঞ্চি জমি বাংলাদেশের দখল করেনি ভারত। উল্টে ওই 3 বিঘা এবং ছিটমহল চুক্তির মাধ্যমে ভারতের বেশি জমি গেছে বাংলাদেশের দখলে, এবং বাংলাদেশের কম জমি, যেগুলো ছিটমহলগুলো ভারতে ছিল, ভারত কম জমি পেয়েছে। যার জন্যে ভারতের পার্লামেন্টে এই বিষয়টা পর্যন্ত উল্লেখ করে পার্লামেন্ট থেকে স্বীকৃতি নিতে হয়েছিল, কারণ সেটা মোদী সরকারের একার বিষয় ছিল না, পার্লামেন্টে সেই বিষয়টা দেখাতে হয়েছিল। সুতরাং আজ অবধি ভারত কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের 1 ইঞ্চি জমির ওপরে দখল করবার চেষ্টা রাখেনি, ইচ্ছা দেখায়নি। কিন্তু আজ নিজের সিকিউরিটি রক্ষা করবার জন্যে, এবং ঘরের পশ্চিমে ভারতের পশ্চিমে পাকিস্তান, সেই পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে আবার পূর্ব দিকে বাংলাদেশে এসে ঘাঁটি গাড়বে, নিশ্চিতভাবে ভারতের অস্তিত্বের জন্য, সিকিউরিটির জন্য একটা বিরাট ভয়। এবং এই আশঙ্কা থেকেই আজকে ভারত এই জিনিসটি ভাবছে। এখনো বলছি, যে মুহূর্তে ভারতের গোয়েন্দা বিভাগ খবর দেবে ভারত সরকারকে যে বাংলাদেশ অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে ওদের ওখানে মেম্বারশিপের, এবং বাংলাদেশ মেম্বারশিপ নিয়ে নিচ্ছে ওই জোটের, পাকিস্তান তুরস্ক সৌদি জোটের, আমি বলছি কয়েক মিনিটের মধ্যে ভারতীয় সেনা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে। ভারত ব্যবস্থা তৈরি রেখেছে পুরো উত্তর পূর্ব ভারতে, এবং কলকাতা যার হেডকোয়ার্টার, সেখানটায় পুরো ব্যবস্থা ভারতের তৈরি। একটা শুধু গো বলা, তারপরেই ঝাঁপিয়ে পড়বে ভারত। আমরা আশা করব বাংলাদেশ আমাদের পুরনো বন্ধু, আমাদের ভাইয়ের মতো, আমরা তাদের সাথে কোনো রকম, ভারত তাদের সাথে বিরুদ্ধে কোনো রকম কোনো কাজ তারা করেনি আজ পর্যন্ত। সুতরাং এখন যেন তারা করতে না বাধ্য হয়, এটা দেখার দায়িত্ব তারেক রহমানের সরকারের। যেভাবে মোহাম্মদ ইউনূস ভারতের বিরোধিতা করে গেছেন, যেভাবে তারেক রহমান ভারতকে পদে পদে অপমান করছেন, এবং এই অপমানটা কেন ভারত ভালোবাসা দেখাতে গিয়েছিল, সেইটাকে ভারতের দুর্বলতা ভেবে তারেক রহমান ভারতের বিরুদ্ধাচরণ করছে। এটা বেশি দিন ভারত আর সহ্য করবে না, বলে দিলাম। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যারা আরএসএস, তারা ইতিমধ্যেই বলে দিয়েছে অনেক সহ্য করা হয়েছে বাংলাদেশের এই ভারত বিরোধী শক্তিকে, কিন্তু আর নয়, এবার ঝাঁপিয়ে পড়ার দিন আসছে। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদন? কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন, এবং
চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ক্যালকাটা ডায়ালগসের পাশে থাকুন। ধন্যবাদ।